এবারে হারিয়ে যাওয়ার উদ্দেশ্য পুরী। পুরীর সমুদ্র সৈকত হবে ফাঁকা, আবার আপনি ঘুরে বেড়াতে পারবেন অভয়ারণ্যের ভেতর দিয়ে, নিঃসঙ্গতাকে উপভোগ করতে করতে। সাইকেল চালিয়ে চলে যেতে পারবেন অভয়ারণ্যের ভেতর দিয়ে। আপনার ডাইনিং হলে দুপুরের খাবারের সাথী হতে আসবে জঙ্গলের হরিণ। করতে পারবেন কায়াকিং নুয়ানাই নদীর জলে একেবারে একান্তে। বাঙালির বেড়ানোর অন্যতম চেনা গন্তব্য পুরীর সমুদ্র সৈকত, আর আমাদের বেড়ানোর এবারে চ্যালেঞ্জ ছিল পুরীর কাছে খুঁজে বার করা একটা অফবিট লোকেশন। কেমন হয় যদি পুরী থেকে মাত্র 9 কিলোমিটার দূরে আপনি থাকতে পারেন ঘন অভয়ারণ্যের মধ্যে, জঙ্গলের মধ্যে দিয়ে নেচার ট্রেল যা আপনাকে নিয়ে যাবে জনশূন্য কুমারী সমুদ্র সৈকতে। তাহলে দেরি কেন, চলুন আমার সাথে পুরীর কাছে অথচ কোলাহল মুক্ত এক দারুণ গন্তব্যে। যাত্রা শুরু হয়েছিল পুরী রেল স্টেশন থেকে। প্রথমে বাসে করে চলে গেলাম গোল্ডেন স্যান্ড সি বিচ। অবশ্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম উড়িষ্যার বিখ্যাত ইডলি ডালমা আলুর দম। সকালবেলা সবুজ গাছপালায় ঘেরা সুন্দর পিচের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম এই সুন্দর সি বিচের দিকে। আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের জন্য রেড চার্ট দেওয়া থাকলো ভিডিওতে, দেখে নেবেন। দূর থেকে কানে আসছিল বঙ্গোপসাগরের অশান্ত গর্জন। এখানকার সমুদ্র সৈকত দেখে সত্যি চোখ জুড়বেই আপনার। আর এখানে যাওয়ার রাস্তাটাও অসাধারণ সুন্দর। পুরী এত কোলাহলপূর্ণ হওয়া সত্ত্বেও এখানে যে এত ঝকঝকে প্রায় কোলাহলবিহীন জায়গা আছে তা না এলে বুঝতেই পারতাম না। ভারতের অন্যতম সেরা ব্লু ফ্ল্যাগ বিচ এই পুরীর গোল্ডেন সি বিচ। যেহেতু আমরা সকালে গিয়েছিলাম, কেউ ছিল না বললেই চলে। বিচ জুড়ে প্রচুর চেয়ার পাতা ছিল, সেখানে আমরা এমনি বসে পড়েছিলাম। ডেক চেয়ারে হেলান দিয়ে সামনে গর্জনশীল বঙ্গোপসাগর আর নীল আকাশ। আহা, সত্যি এ যেন এক অসাধারণ অনুভূতি। যদিও একটা কথা বলে রাখি, এই চেয়ারে বসার জন্য টাকা দিতে হয়, কিন্তু এত সকালে টাকা নেওয়ার জন্য কাউকেই খুঁজে পাইনি। এই সমুদ্র তটে আরামসে স্নান করা যায়, আর স্নান করার পর জামা কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমও রয়েছে এখানে। সেটাও কিন্তু অর্থ প্রদানেই ব্যবহারযোগ্য। এর সামনেই আছে রাজভবন। দুদিকে ঝাউ বৃক্ষ রোপণ করা হয়েছে, যার ফলে এই সমুদ্র তটটি পরিবেশের দিক থেকে বেশ ভালোভাবে সংরক্ষিত। এই গোল্ডেন বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম আমাদের সেই অজানা গন্তব্য নুয়ানাই নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। ওড়িশা সরকারের বন বিভাগের অন্তর্গত এই থাকার জায়গাটি। গোল্ডেন সি বিচের বাইরে এসে টোটোয় নিয়ে নিলাম এবং একটু দরদাম করে আমাদের নিল 200 টাকা। একদম নেচার ক্যাম্পের গেট অবধি পৌঁছে গেলাম। একটা কথা বলে রাখি, এই নেচার ক্যাম্পের গেট থেকে মূল থাকার জায়গার দূরত্ব প্রায় 2 কিলোমিটার এবং ভিতরে কোনো পাবলিক গাড়ি যাবে না। যেতে গেলে আপনাকে রিজার্ভ করে যেতে হবে। দেখুন, এই যে পৌঁছে গেলাম সেই নেচার ক্যাম্পে। ঢুকেই দেখলাম সামনেই নুয়ানাই নদীর অপরূপ দৃশ্য। জোয়ারের জন্য পুরো জল গেট অবধি এসে গিয়েছিল। তাছাড়া ক্যাম্পের ভেতরে রয়েছে অজস্র গাছপালা। বেসিক কিছু ফর্মালিটিস পূরণ করে এগিয়ে চললাম আমাদের লাক্সারিয়াস সুইস টেন্টের উদ্দেশ্যে। এই টেন্টের বাইরে রয়েছে 2টি চেয়ার, সামনে বেড়ার ওপারেই নদী, প্রকৃতিকে উপভোগ করার জন্য আদর্শ। টেন্টের ঢুকেই ভেতরের দিকে রয়েছে একটা ডাবল বেড খাট, এসি, আর যদি পাখা লাগে সেক্ষেত্রে স্ট্যান্ড ফ্যান ওরা দিয়ে দেওয়ার কথা। আর পিছনের দিকে রয়েছে বাথরুম। এটা কিভাবে বুক করবেন
তার ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে এক রাত থাকা এবং 4 বেলা খাওয়া মিলিয়ে দুজনের জন্য লেগেছিল 4,000 টাকা প্রতি রাত প্লাস জিএসটি। এখানে মোট 10টা সুইচ টেন্ট আছে। এই যে পরপর দেখতে পাচ্ছেন 10টি টেন্ট লাগানো আছে। তারপরেই ওই বিল্ডিংটিতে রয়েছে 2টি কটেজ। ওখানকার কেয়ারটেকার যিনি ছিলেন তিনি নিজেই আমাদের ঘুরে দেখালেন ঘরগুলো। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে একটি কটেজ। উঠলেই বাঁদিকে দেখা যাচ্ছে সুন্দর দৃশ্য। এর ওপরে আরো একটি কটেজ রয়েছে, যেটি এখন আমরা ঢুকে তোমাদের দেখাবো। এর ক্ষেত্রে ভাড়া 5,500 টাকা প্লাস জিএসটি, দুজনের এক রাত থাকা এবং 4 বেলা খাওয়া নিয়ে। আমি বলবো যদি এখানে আসো তাহলে অবশ্যই কটেজের টপ ফ্লোরটা বুকিং করো। পূর্ণিমার রাত হলে অসাধারণ সুন্দর গোল চাঁদ দেখতে পাবে, সাথে মোহনা এবং সমুদ্রের চন্দ্রালোকিত অপরূপ শোভা উপভোগ করতে পারবে। দেখো, এই কটেজের ছাদ থেকে দেখা যাচ্ছে সমুদ্র এবং নদীকে। দুধারে ঝাউবনের এক অন্য ধরনের মাত্রা যেন দৃষ্টিকে ছুঁয়ে যায়। এরপর গেলাম দুপুরের খাবার খেতে। যেতে যেতে দেখতে পেলাম সেই হরিণগুলোর মধ্যে একটি হরিণ বাইরেই চড়ে বেড়াচ্ছে। সত্যি এরকম হঠাৎ করে যদি দেখো তোমাদের কটেজের আশেপাশে হরিণ ঘুরে বেড়াচ্ছে, অনুভূতি যেন অসাধারণ। যেহেতু অভয়ারণ্যের ভেতরে, তাই অবশ্যই পশু পাখি বিভিন্ন ধরনের তোমরা প্রচুর দেখতে পাবে। খেতে দিয়েছিল ভাত, ডাল, তরকারি, ভাজা মাছ আর চাটনি। এরপর ইকো কটেজ থেকে 2টো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র তটের উদ্দেশ্যে। যে রাস্তা দিয়ে গেলাম সেই রাস্তাটা অভয়ারণ্যের ভেতর দিয়ে এবং দুদিকে পুরো ঘন জঙ্গল এলাকা। একটা আলাদাই রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করেছে। যখন গিয়ে পৌঁছালাম তখন বৃষ্টি শুরু হয়েছে, সাথে ঝোড়ো হাওয়ায় ছাতা প্রায় উড়েই যাচ্ছিল। এরকম অভিজ্ঞতা সত্যি জীবনে প্রথমবার। আধ ভেজা হয়ে সমুদ্র সৈকতে সাইকেল চালিয়ে বেড়াবার যে কি আনন্দ তোমরা নিজেরা না এলে বুঝতে পারবে না। জনমানবহীন সমুদ্র তটে দেখলাম পশ্চিম দিগন্তের সূর্যাস্ত। এইভাবে কাটিয়ে দিতে পারতাম, আর কিছুই হয়তো ভাবার দরকার পড়তো না। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, কখনো মাতাল ঝোড়ো হাওয়া। এক অনন্য অনুভূতি সারা শরীরে বয়ে যাচ্ছে। এইরকম এক অদ্ভুত মেলবন্ধন ঠিক কটা জায়গায় উপভোগ করেছি তা হয়তো হাতে গুনে মনে করতে পারবো। আস্তে আস্তে সূর্যাস্তের দিকে দিন এগোচ্ছিল। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে এলো, কিন্তু ফিরতে যে মন চায় না। চোখ যত দূর যায় শুধু আকাশ, সমুদ্র, আর সাথে সাদা কাঁকড়ার রাশি লুকোচুরি খেলছে আমাদের সাথে। সত্যি এ যেন এক অদ্ভুত অনুভূতি। কেউ কোথাও জনমানব নেই বললেই চলে। আস্তে আস্তে পূর্ণিমার চাঁদ উঠতে শুরু করলো। তখনও ইচ্ছে করছিল না ছেড়ে যেতে এই অসাধারণ সুন্দর জায়গাটিকে। সাইকেলের সামনে মোবাইলের টর্চ জ্বেলে অন্ধকারের মধ্যেই ফিরে এলাম আমাদের নেচার ক্যাম্পে। ফিরে এসে ক্যাম্প থেকে দিয়েছিল গরম গরম চা আর পকোড়া। এরপর সকালে পাখির ডাকে ঘুম ভাঙতেই বেরিয়ে এলাম বাইরে। মেঘলা আকাশের নিচে চলে গেলাম ওদের বোট নিয়ে কায়াকিং করতে পিছনের নদীতে। ওখানে একজন লোক সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিল আমাদের। জলে নামার পর ব্যাস, কেউ কোথাও নেই, শুধু তুমি নদীর জলে করো কায়াকিং।
একদিনের জন্য যেন এক অদ্ভুত সুন্দর রাজ্যে হারিয়ে যাওয়া, সবকিছু থেকে বিচ্ছিন্নভাবে। সত্যি এরকম একটা দিন হলে বেশ একটা আলাদাই লাগে। তোমরাও চলে এসো এইরকম অভিজ্ঞতা করার জন্য। এরপর ক্যাম্পে ফিরে করলাম ব্রেকফাস্ট। সেটা কমপ্লিট করে আমরা এগোলাম নেচার ট্রেল দেখার উদ্দেশ্যে। হ্যাঁ, অভয়ারণ্যের ভেতর দিয়ে গেছে এই নেচার ট্রেল। চলো তোমাদের নিয়ে যাই এক অসাধারণ রাজ্যে, যেখানে দুপাশে কাঠবাদামের জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। কেউ কোথাও নেই, দুদিকের জঙ্গল, নিজের মতো হেঁটে চলে যাও যত দূর মন চায়। এইভাবেই যেতে থাকলাম বেশ গুনগুন করতে করতে। এইভাবে যেতে যেতে পড়লো একটা কাঠের ব্রিজ, যেখানে নদীর জল অনেকটাই বেশি ছিল। জোয়ার থাকার কারণে এপার থেকে ওপারে যাওয়া যাচ্ছিল না। আস্তে আস্তে নদীর জল কমাতে আরামসে ওই পারে চলে গেলাম। এই যে সামনে দেখা যাচ্ছে জলরাশি, এটি হচ্ছে নদী। আর ডান দিকে এগোলেই পড়বে সেই নদী এবং সমুদ্রের মিলনস্থল। এই নদীর মন মাতানো শোভা দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যায় সারাটা দিন। পুরীর এত কাছে এত সুন্দর এক অভয়ারণ্য আর নদী সমুদ্র মেশানো এক অদ্ভুত সুন্দর জায়গা ভাবাই যায় না। যারা পুজো দিতে আসবে পুরীতে, তারা একবেলা পুজো দিয়ে অনায়াসে চলে আসতে পারো এখানে থাকার জন্য একটি রাত। দেখো কিভাবে হুড়মুড়িয়ে জলরাশি ঢুকছে ভেতরের দিকে, আবার সেই মাত্রায় তেজ গতিতে সে বেরিয়ে যাচ্ছে। এই সময় শুরু হলো ভাটা। কিছুক্ষণ পর যখন জল কমলো, এবার নদী পার হয়ে চললাম ওই পারে। ওই পারে রয়েছে সেই মোহনা, যেটা এতক্ষণ ধরে দূর থেকে দেখছিলাম তা একদম কাছ থেকে দেখব। নদী এবং সমুদ্র যে স্থানে মিলিত হয়েছে সেখানে রয়েছে বিস্তৃত ঝাউবনের আইল্যান্ড। আর এই পারে কিছু জেলে মাছ ধরছিল, সঙ্গে বৃষ্টির মাতাল আবহাওয়া, সোদা সোদা গন্ধে মন যেন কোথায় একটা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার গল্পের এখানেই তো সার্থকতা। এবার ফেরার পালা। ইচ্ছা না করলেও ফিরতে তো হবেই। তাই ফিরছিলাম সেই নুয়ানাই নেচার ক্যাম্পে। সেখানে আমরা পাত্তারি গুটিয়ে চলে যাব বাড়িতে। বাড়িতে যাওয়ার রাস্তা পুরী স্টেশন, পুরী স্টেশন থেকে হাওড়া বা শিয়ালদার যে কোনো ট্রেন। আর যারা ট্রেন পাবে না তারা ভুবনেশ্বর পৌঁছে যেও। ভুবনেশ্বর থেকে বাস বা পুরী থেকেও বাস পেতেই পারো। তো এখানেই শেষ হলো হারিয়ে যাওয়ার এই গন্তব্য, পুরীর একদম কাছে এক অসাধারণ জনবিহীন জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের চূড়ান্ত দৃষ্টান্ত।